ছেলেটা যে মারা গেছে, মানে আমি কি অবস্থা আছি, কই আছি, কিভাবে আছি, বা ছেলেটার কোন জায়গায় নিয়ে মাটি দিলাম, কেউ একটা লোকেরা জানতে চাই নাই। তারপরে ছেলে নিয়ে দেশে গেছি, ওর বউ যায় নাই, শ্বশুর যায় নাই, কেউ যায় নাই, কেউ একটা খোঁজখবর নেয় নাই। আমার ছেলেটা কোন জায়গায় রেখে আইছি, কেউ একটা খোঁজখবর নেয় নাই। আজকে পর্যন্ত ওরা আমার বাসায় আসে নাই, ফোন দেয় নাই। আমার কেউ নাই, আমার স্বামীও নাই, আমার ছেলেও নাই। আমি 5 বছরের একটা মাইয়া নিয়ে তাই আমি এতিম হয়ে গেছি, আমি একলা, দেওয়ার মতো কেউ আমার নাই। শাশুড়ি মানে আমি তো ওরা মাঝখানে আর কিছু বলতে পারি না, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মানে লাগিয়ে আমার ছেলের যে শাড়ি খেলা দিয়েছে টান মারতো, হাতে মধ্যে কামড় মারতো, এরকম করতো। ওর পেটের মধ্যে লাথি মারতো, ওই খাটের মধ্যে লাথি দেওয়া, খাটের মধ্যে ধীরে ধীরে। কেমন আছেন আন্টি? ভালো না বেশি। একটু ক্যামেরার দিকে তাকায় বলেন, আসলে সেদিন কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। হসপিটালের হ্যাঁ, সবকিছু বলেন, কি হয়েছিল। আপনার ছেলে তো আপনার ছেলে তো বয়স খুবই কম, সে তো মানে মানে আমরা তো জানলাম না অনেক ডিপ্রেশনে ছিল, মানে অনেক অশান্তির মধ্যে ছিল, টেনশনে ছিল, এরকম কিছু। তো আপনি মা হয়ে কতটুকু জানেন, বা উনি কি এখানে থাকতো নাকি শ্বশুর বাড়িতে থাকতো, সবকিছু একটু ক্লিয়ার করেন। আমার ছেলে ডিপ্রেশনে আছে কিনা তা আমি তো এরকম টেনশন ছেলেরে দেই না কোনো সময়। আচ্ছা, এরকম এরকম প্যারাশন কোনো সময় আমি দেই নাই। আমার সংসারে আমি এরকম অভাব অনটন নাই যে আমি ছেলেরে দিয়া আমি এরকম টেনশনে হয়ে যাবো। শ্বশুর বাড়িতে থাকছে, ওখানে থাকে আর কি ওর মধ্যে কি হয়েছে না সেটা আমি জানি না। তো আপনারা কোথায় থাকে? আমি তো থাকি আমার বাসায়, ওই থাকে শ্বশুর শাশুড়ি নিয়ে 4 বছর একসাথে আছি ওরা। 4 বছর ধরে আপনার ছেলে শ্বশুর বাড়িতে থাকে। তো আমরা তো জানি প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে থাকে, মানে নিজের বাড়িতে থাকে। তো নিজের বাড়িতে আপনার ছেলে কেন শ্বশুর বাড়িতে থাকতো? আমার বাড়িতে শ্বশুর বাড়িতে কেন থাকতো, বিয়ের পর ওর বউ মানে এই জায়গায় থাকতে দিব না, ওর বউর এখানে ভালো লাগে না, পরিবেশের ভালো লাগে না, ওর শান্তি লাগে না, আর ভালো পরিবেশে রাখতে চায়। তারপরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো, এই নোংরা পরিবেশ ওর বউর ভালো লাগে না, কারণ ওর বউ থাকবো না। ঝগড়াঝাটি করে আর বউ এখানে রাগারাগি করে বাসা বাড়ি চলে যায়, বাসা বাড়ি চলে যায়, ওর আর এদিকে আসে না। পরে আমার ছেলেও বোনের সাথে চলে গেছে, যাইয়া শ্বশুর বাড়িতে যাই একসাথে ওরা 2 রুম নিয়ে থাকে। মানে ওদের ভাড়া দিয়ে থাকে, আমার ছেলে ওর শ্বশুর মানে ভাড়া দিয়ে 2 জন একসাথে থাকে। এরকম করার পর 4 বছর একসাথে থাকছে, থাকে আছে 3 মাস আগে বসছিল ব্রিজের সামনে, ওরা আলাদা হইয়া এনে আলাদা বাসা নেই, আলাদা বাসা নিয়ে 3 মাস ধরে এখানেই থাকতেছে। তো ওর বাপে মারা গেছে ক্যান্সার হইয়া কিছুদিন আগে। তো 40 করতে আমরা দেশে গেছি, আমার ছেলেও গেছে আমার সাথে, ছেলে দেশে গেছে। ছেলে আমরা গেছি 21 তারিখে, 22 তারিখে ছেলে দেশ থেকে চলে আসে। ক্যামেরার দিকে তাকায় বলেন। হ্যাঁ, 22 তারিখে দেশ থেকে চলে আসে, সকালবেলা মিলে টিলাত পড়াইয়া চলে আসে ঢাকা। আর তো 5:30 বাজে আসা ফোন দিচ্ছে, আম্মু আমি ঢাকায় পৌঁছাইছি, তা আমি কি খাইছো কিছু? না কিছু খাই নাই। তা আমি কি কিছু খাইলে বাসায় গিয়ে আমার ফোন দিও। এই আমার শেষ কথা আমার সাথে আমার ছেলের। পরে বাসায় আয়া আর ফোন টুন দেয় না। সারা রাত্রে গেলো, তো চিন্তা করলাম যে হয়তো জার্নি করে গেছে, মনে হয় ঘুমাইতেছে। পরের দিন সারাদিন 12টা বেজে গেছে, ওই আবার একটু দেরি করে ঘুম থেকে দেরি করে উঠেছে। আমি ভাবছি কি মনে হয় ঘুমাইতেছে, এখন না ওইটা ফোন দিব, তাও ফোন টুন দেয় না। এরকম করে কথা যখন 5:30 বাজে বিকালবেলা ঢাকা থেকে একটা ফোন গেছে আমার ভাইয়ের নাম্বার দিয়ে। ফোন দিয়ে করতেছে কি যে নীলের গলায় দড়ি দিছে, বাসায় লোক আসছিল এই বাসায়। তখন কইছে করতে আমার আর খেয়াল নাই। পরে মানে আমি কই আছি আমি আর জানি না। পরে এর মধ্যে ওর বাপের নাম্বার দিয়ে একটা ফোন গেছে, লুপুরের বাপের নাম্বার দিয়ে ফোন গেছে। পরে ওই ফোনটা আমার বোনের জামাই রিসিভ করছে। তো রিসিভ আমার তো খবর নেই, যে আমার বাড়িতে বলার পরে যে গলায় ধরে দিছে নিলে। পরে আমার বোন জামাই রিসিভ করছে, কি আসে বিষয় পরে নিলে গলায় ধরে দিছে। ওরা মুখই করা মতো যে খবর ভাই বলছে, ওরা মোরা ইয়া নেই, হুশ নাই। পরে আমার বোন জামাই মাইকে ভাড়া করে আমার ঢাকা নিয়ে আসে। ঢাকা নেওয়ার পরে গেছে আমরা জিজ্ঞাসি, আমার বাইরে না গাড়ি জিজ্ঞাসি যে লাশ কোন জায়গায় আছে। পরে কইছে কি যে মর্গে আছে, ওই যে কি হসপিটাল মানে না সরদিয়াতে, হ্যাঁ সরদিতে আছে। পরে আমরা গাড়ি নিয়ে ওখানে সরাসরি গেছি, ছেলে দেখলাম যে মর্গে আমার ছেলে শুয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে কিনা আপনার ছেলের বউ আপনার সাথে থাকতো না, হ্যাঁ, তো এটার কারণটা কি, কি জন্য আলাদা থাকতো, এটার কারণটা কি? এটার কারণ এখন আমি জানি না, কারণ আমি আমার ছেলের ঘরে কোনো সময় অশান্তি, কোনো সময় ঝগড়াঝাটি, এইসব কোনো কিছু আমার ওরা লোক আমার কোনো সময় কোনো সম্পর্ক নষ্ট হয় নাই বা কথা কাটাকাটি হয় নাই। আর আমি ওরা সবসময় মেয়ের মতো দেখছি। আমার মেয়েটা চিন্তা করছি আমার ছেলে বিয়ে করে আনছে যাতে যখন আমার মেয়ে, আমি ওর মেয়ের মতো করে ওরা আমি রাখছি।
আমি বিশ্বাস না করলে আশপাশের মানুষের ডাক মানে জিজ্ঞাসা পারেন যে ওর সাথে আমি কিভাবে থাকছি, ওই আমার সহ্য করতে পারতো না। এটা কি আপনি মানে পছন্দ করে করাইছিলেন নাকি ওনার নিজে পছন্দ করে করছে আপনার ছেলে? না, আমরা পছন্দ করে করে নাই, ওরা দুইজনেই রিলেশন করে বিয়েটা হয়েছে, রিলেশন করে ওরা নিজেরা সম্পর্ক করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বউ নিয়ে আসছিল এখানে, বউ তো থাকলো না, নোংরা পরিবেশ ভালো লাগে। আপনাদের পরিবেশ আপনার ছেলের পছন্দ হইতো না, এজন্য ও আলাদা বাসা দিয়ে থাকতো। তো আপনার ছেলে তো বাংলাদেশের মধ্যে খুবই মানে নাম করা একজন শিল্পী, তার কোটি কোটি ভক্ত আছে। হ্যাঁ, তার ভক্তরা মানে সবাই মানে আতঙ্কের মধ্যে আছে যে আপনার ছেলে এত অল্প বয়সে মানে পৃথিবী থেকে বিদায় নিল। হ্যাঁ, আপনার ছেলের জন্য অনেকেরই ভালোবাসা আছে। তো কি জন্য এই সেদিন ঘটনাটা কি হয়েছিল, বা আপনার ছেলে বা ছেলের বউর সাথে কি মানে পারিবারিক ভাবে কোনো সংসারের মধ্যে কোনো অশান্তি হইতো কিনা, যেহেতু আপনার কাছে মানে থাকতো না, তারপর আপনার কাছে কোনো অবজেকশন আসতো কিনা? আমার কাছে ওর বউ মনে করেন অনেক, ওর বউর জিদ, ওর অনেক তেজি একটা মাইয়া, অনেক জিদ ওর। এই বাসায় থেকে গেছে মনে করেন, এই বাসায় আমার সামনে অনেকদিন ঝগড়া লাগছে ওরা। তো ওরা নতুন অবস্থায়, হ্যাঁ নতুন অবস্থায় ঝগড়া লাগতো। কারণ আমি তো শাশুড়ি, আমি তো ওর মাঝখানে আর কিছু বলতে পারি না, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে মানে লাগিয়ে আমার ছেলের যে শাড়ি গালা দিয়ে টান মারতো, হাতে মধ্যে কামড় মারতো, এরকম করতো। ওর পেটের মধ্যে লাথি মারতো, ওই খাটের মধ্যে লাথি দেওয়া, খাটের মধ্যে দিন দিন করে লাথি মারতো, এরকম করতো। তখন আমি একদিন আমি এরকম দেখে গেছি মাঝখানে দরজা দিয়ে, আমি কি হয়েছে তোরা এরকম, তোরা মারামারি লাগছে ছেলে গিয়া। পরে এটা কোনে পরে আমি কি তার রিলে করতেছে, তো ওই নাকি আমি থাকবো না, চলে যাবো। আমি চলে গেলে যদি জোরে যায় জ্বরে ভালো থাকতে পারে, তো তোরা সুখে থাকতে চলে যাওয়ার সমস্যা নেই, তার দরকার নেই, তোরা যেমনি ভালো থাকবে আমি এমনি ভালো। পরে তারা এখান থেকে পরে জগমা গেলে বাপের বাসা চলে গেছে বউ। পরে আমার ছেলে হয়ে গেছে যাইয়া, পরে শ্বশুর লেগে তো বছর থাকছে, থাকিয়া 3 মাস আগে আলাদা বাসা নিচ্ছে বসিলা নিজের এখানে, 3 মাস ধরে ওরা আলাদা থাকতেছে। আচ্ছা, তো এই যে আরেকটা বিষয় হলো, আপনার ছেলে যে মানে এই পর্যন্ত টাকা পয়সা উপার্জন করছে, এই টাকাগুলি কি আপনার কাছে দিত নাকি? আমার কাছে কোনো সময় একটা টাকা করে আমার ছেলে এনে দেয় নাই, দিছে। এই যে আজকে ওর বাপের যখন ক্যান্সার মারা গেছে, মারা গেছে পরে ওর বাপের খাওয়ানোর সময় 10,000 টাকা মাসে দিছে, আর ওদিন বাড়ি যাওয়ার সময় 5,000 টাকা দিছে। মোট 15,000 টাকা আমি ওর চাকরি, ওর যে চ্যানেলে গান করে, গান করার বয়স এই পর্যন্ত আমি 15,000 টাকা পাইছি। 15,000 টাকা ইদানিং পাইছি, ওর বাবা মারা যাওয়ার পর। এখন তো ওর বাবা নাই, আমার দায়িত্ব সিনার কেউ নাই, আমার ছেলেটা মনে করি আমার আর কে দিব। এই 2 মাসে আমার ছেলে একবার দিচ্ছে 10,000, একবার দিচ্ছে 5,000। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো, আপনার ছেলে নাকি এই কেরানীগঞ্জের এদিকে জায়গা রেজিস্ট্রেশন করতেছে বা জায়গা কিনছে, তো আপনি বলতেছেন মাসের মধ্যে নাকি লক্ষ লক্ষ টাকা ছিল, তো উনি বলতেছে টাকা ছিল না আপনার ছেলের বউ, তো আসলে কথাটা কতটুকু? আমার ছেলে ওইখানে জমিতে 10 লাখ টাকা বাইনা করে, ওই বাইনাতে আমার বিদেশের ছেলে একটা আছে, ওইটা মানে পাওয়ার ভিতরে পাওয়ার অনেক সমস্যা, পাওয়ার মধ্যে রক লাগবে, ওটা পাওয়ার মধ্যে রক লাগিয়ে রাখছে। ওইটা মনে করেন ওরে প্রতিবন্ধী করলে হয়, উপঙ্গ করলে চলে। তো ওইখানে থাকা 2,75,000 টাকা বাড়াইছে, এই মিলে জমিটা কিনে রাখছে এনে। তখন কইছে ভাই আমার কিছু টাকা দেন, গাছ দেন, আপনি পরে দিয়ে দিব। পরে মিলে বড়টা পাঠাইছে 2,75,000 টাকা। আর শামসুল অফিসিয়াল থেকে নাকি আনছে 2 লক্ষ টাকা, আর কিছু বেচে 10 লাখ টাকা বাইনা করছে এনে। বাইনা করার পর এখন আরো 5 লাখ টাকা বাকি রয়েছে, 15 লাখ টাকা জমির দাম। তো 5 লাখ টাকার বাকি রয়েছে। তো কিছুদিন আগে ওর বাপের 40 বাড়িতে গেলাম আমরা, গেছি পরে ওর চাচার কাছে টাকা ধারছে, টাকা আমাদের 5 লাখ টাকা বাকি আছে, তো আর টাকা লেগে জায়গাটা দলিল করতে পারতেছে না, আমি কিছু টাকা দিয়ে চালাম। পরে আমি ছেলে নিলে আমার আছে বিক্রি করে আমি কিছু টাকা দিই। পরে আমার বাসরে ওরে 4 লাখ টাকা দিয়ে যে জায়গাটা জায়গা যেত, ওইটা বাইনা করে রাখছে, সেটা বেশি দিন দেখা যাবো না, সমস্যা হয়ে গেলে। পরে আমার বাসরে ওরে 4 লক্ষ টাকা দিছি। আর শামসুল থেকে নাকি ওই আবার 1 লক্ষ টাকা আনছে। এই 5 লাখ টাকা ওর বাসায় আছে আমার জানা মতে। এটা আপনার জানা মতে মানে 5 লক্ষ টাকা বাসায় আছে, জমির টাকা কিছু শর্ট ছিল, ওর বাসায় আছে। জমি বলতেছে যে কিনা ওনার বাসার মধ্যে মাত্র 5,000 টাকা ছিল সেদিন। ওর বাসার মধ্যে আমি জানি, আমার ছেলে যখন বাড়ি থেকে আসে 4 লক্ষ টাকা ওর বাসা থেকে নিয়ে আসে, নাহলে আপনি ফোন দেন, বিশ্বাস না করলে কথা বলেন। আপনাদের এই দুজনের কথার মধ্যে মিল আসতেছে না, কারণটা কি? মানে আপনি মার বাসার মতে একটা শোনা যাইতেছে, আপনার ছেলের বউর বাসার মতে অন্য একটা কথা শোনা যাইতেছে, এটার কারণটা কি? কারণটা কি সেটা আমি আমারটা যেটা শুনেন এটাই সত্যি। আচ্ছা, মানে আপনি তো মা, আমি মা কোনোদিন সন্তানের লেগে মিথ্যা কথা বলে না, আর সন্তানের কোনোদিন খারাপ চায় না।
এটা আপনারা একটা মা সন্তান আপনারা বুঝেন। তো আরেকটা বিষয় হলো মানে একটা বিষয় আমরা দেখতেছি যে উনি পারিবারিক ভাবে অনেক অশান্তিতে ছিল, আপনার স্বামী মারা গেছে মানে প্রায় 40 দিন হয়েছিল আপনার ছেলে মারা নাকি, হ্যাঁ 40 দিন 41 দিনের মাথায় তো ছেলেও মারা গেছে। তো উনি নাকি পারিবারিক ভাবে সাংসারিক ভাবে চাপে ছিল, মানে আপনি কি কোনো চাপ দিতেন কিনা টাকা পয়সার জন্য যে তুমি আমাকে টাকা দাও এরকম কিছু? তো উনি নাকি অনেক টেনশনের মধ্যে ছিল। তো আসলে এই বিষয়ে বলতেন নাকি আপনার ছেলের বউ চাপ দিত, মানসিক ভাবে সে ভেঙে পড়ছিল এরকম কিছু? সত্যি কথা বলতে কি, বিশ্বাস করে কি না করে আল্লাহর হাজির নাজির রেখে বলতে পারবেন যে আমি কোনো সময় আমার ছেলের কাছে 10টা টাকা করে চাই নাই যে আমার 10টা টাকা করে তুই দিয়ে। ওর বাপে বিদেশে থাকছে, ওর বাপে আমার বিদেশ থেকে টাকা দিত, আমার বড় ছেলে দিত। আমার ছেলের কোনো সময় আমি সাংসারিক টাকা লাগে বা আমার কোনো খরচ মরচের লাগে কোনো সময় আমার কাছে 10 টাকা চাই নাই। চিন্তা করছি ছেলে ইনকাম করে বিয়ে শাদী করছে, সংসার নিয়ে ওই ভালো থাক, ওইটাই আমার ভালো, আমি 10 টাকার কাছে চাই নাই। ওর বউ যদি ওরে প্যারা দিছে, ওই আমার কাছে অনেক সময় বলতো আমার ওর চাও, ওই আমার অনেক ওর চাহিদা বেশি, ওই আমার অনেক সময় মানে ওর এটা করে দিতে হইব, ওর নামে জায়গা রেখে দিতে হইব, ওর নামে ব্যাংকে যত টাকা রাখতে হইব এটা করে দিতে হইব, সবসময় আমি প্যারা দেন। তো কোথাও জগাজাটি করে ওর মা ও প্যারা দে, ওর বাপু প্যারা দে যে আমার মেয়ের এটা করে দো, ওইটা করে দো। এই আমার কাছে আমার ছেলে মাঝে মধ্যে বলতো এটি। আচ্ছা আন্টি, যে জমিনটা আপনার টাকা দিছে জমিন কিনতে, ওই জমিটা কার নামে নেওয়া হয়েছে এটা কি জানেন আপনি? এই জমিটা আমার ছেলে যখন বাচ্চা ছিল তখন আমি জিজ্ঞাসি যে জমিটা রাখতে কার নামে দলিল করবি বা কি আসে বিষয়। তখন প্রথম হয়ে কছি কি যে আমার নামে একলাই করুন, বোর নামে দুমুখী লেগে, বোর নামে দুন, আমার নামে আমি একলা করুন, এটা কইছি। তো ছেলে আমার কাছে এটা বলছে। তো তখন ছেলে মারা যাওয়ার পরে আমরা আবার ওই যে জাতিকা ভাইনা নিছে, এর কাছ থেকে আমরা আবার খবর নিছি যে জমিটা যে ভাইনা হয়েছে কার 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 নামে ভাইনা হয়েছে। তখন আবার জমি হলে আবার বললো কি যে না, হেরা স্বামী স্ত্রী দুজন নামে ভাইনা হয়েছে। আচ্ছা, এখন এটা শেষ উপায়টা কি হবে এই জমি? এখন জমি কি আপনারা চান? তো আমার ছেলের জমি তো আমি চামই, আমার ছেলে কষ্ট করে দুনিয়াতে বাচ্চা থাকলে আমার খাওয়াইতো, আমার পড়াইতো, আমার তো ওনার দেহার মতো আমার কেউ নেই, আমার স্বামীও নেই, আমার ছেলেও নেই। আমি 5 বছরের একটা মাইয়া নিয়ে তাই আমি এতিম হয়ে গেছি, আমি একলা, দেহার মতো কেউ আমার নেই। বড় ছেলে একটা ভঙ্গ হয়ে গেছে, আমার সব একটা ভঙ্গ রট লাগিয়ে রাখছে। আমার আমার কে দেখবো, আমার দেহার মতো কেউ নেই। তো আরেকটা আমার ছেলেটা আমার খোঁজ খবর নিত, আমার ছেলেটা দুনিয়াতে নেই। তো দর্শক দেখেন মা কিভাবে মানে ছেলের জন্য কান্না করতেছে। তো আপনি একটা বিষয় ক্লিয়ার করতেন, আপনার ছেলে কি মানে ধরেন পারিবারিক ভাবে যখন অশান্তির মধ্যে থাকতো তখন কি সে এরকম কথা বলতো যে আমি বিষ খাবো অথবা মানে ফাঁসি নিয়ে মরে যাবো, ওই পৃথিবীতে আমার থাকে কোনো দরকার নেই, এরকম কথা কি আপনাদের সামনে আগে কোনো মৃত্যুর আগে বলতো কিনা? এই সমস্ত কথা মৃত্যুর আগে আমার কিছু বলতো না, কিন্তু ওর বউ যে ওরা প্যারা দিত তো ওনাই বলতো আম্মু আমার তাড়াতাড়ি করে তোমরা কি করবা করো, আমি নিজে নিজে বিয়েটা করে এখন আমি ঠেকে গেছি, কেউ বলতেও পারি না, তোর বললে আমি ওনার ঠাই পাবো না, কারণ নিজের নিজের ভুল নিজে করছি, তোমরা আমার ওই বিদেশে পাঠাও, আনলে কি করবা করো, নাহলে আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, আমার যেই প্যারা দে আমি সহ্য করতে পারতাছি না। এইটাই আমার কাছে ছেলে অনেক সময় বৈশা বৈশা কইতো আমারে। আচ্ছা, তো আর উনি বলতো কিনা যে আপনার ছেলের বউ যেটা বলতেছে যে সেও মানে মরে যাবো, তার স্বামী মারা গেছে, তার পৃথিবীতে বাচ্চা থেকে কোনো লাভ নাই, অনেক ভালোবাসতো, তারা রিলেশন করে বিয়ে করছে, এরকম কোনো ঘটনা হইতেই পারে না, মানে সে যে রুমের মধ্যে মৃত্যুবরণ করছে এই রুমের দরজাটা নাকি আটকানো ছিল? আটকানো ছিল না খোলা ছিল, ওইটা ধর আমরা ওই বাসাতে যাই নাই, বলতে পারি না। কিন্তু আমার ছেলের বউ যে মনে করেন 100টা কথার মধ্যে মনে হয় ওর একটা কথা সত্যি নাই। আচ্ছা, অনেক অনেক মিথ্যা কথা বলে। আর যে মেয়ে এত কথা বলতে পারে একটা লাইভে যায়, এটা যে কত বড় ভালো বেরিয়ে আপনারা ভালো করে বুঝছেন, জানেন আপনারা। ওর ওর মধ্যে মানে হাজারের ভিতরে মনে হয় ওর 5টা কথা সত্যি হয় না, অনেক মৃত্যুকার, অনেক রাগী। আচ্ছা, নিলয় যখন মারা যায় তাকে যখন কবর দেওয়া হয় তখন নিলয়ের শ্বশুরের বাড়ির কেউ গিয়েছিল বা নিলয়ের বউ কি গিয়েছিল কবরে, বা আজও কি আপনাদের কাছে আসছে তার খবর? আজকে আমার ছেলে মারা গেছে 25 দিন, ওরা কোনো একটা লোক আমার কাছ থেকে কোনো খোঁজ খবর নেয় নাই যে ছেলেটা যে মারা গেছে মানে আমি কি অবস্থা আছি, কই আছি, কিভাবে আছি, বা ছেলেটার কোন জায়গায় মাটি দিলাম, কেউ একটা লোক ওরা জানতে চাই নাই। তারপরে ছেলে নিয়ে দেশে গেছি, ওর বউ যায় নাই, শ্বশুর যায় নাই, কেউ যায় নাই, কেউ একটা খোঁজ খবর নেয় নাই। আমার ছেলেটার কোন জায়গায় রেখে আইছি, কেউ একটা খোঁজ খবর নেয় নাই। আজকে পর্যন্ত ওরা আমার বাসায় আসে নাই, শুনতে নাই।